ভাই তুই কোথায় গেলি বলতো? সন্ধে হয়ে গেল যে। ভাই, ও মা, ভাই কোথায় গো? দেখ আশেপাশে কোথাও আছে, কোথায় আর যাবে। ভাই, ওই ভাই, আরে ওই, উঠবি তো, সন্ধে হয়ে গেল, যাবি কখন? ভাই, ওই ভাই, ওঠ ওঠ, যাবি না তুই? ও তুই? ঘুম জড়ানো চোখে রঘু উঠে বসে। দিদি অনিমা তাকে এতক্ষণ ধরে ডাকছিল। অনিমা এবার একটু বিরক্ত মুখে বলল, কি রে, যাবি না নাকি? ওই যে দুপুরে তোর সাথে কথা ঠিক হলো, মেলায় যাবো তো, চল চল। না রে দিদি, আজ আর যাবো না, বড্ড ঘুম পেয়েছে রে আমার। দূর, ভালো লাগে না, আজকেই শেষ দিন, কাল থেকে আর মেলা হবে না। আমি তোর সাথে কথাই বলবো না, যা। আরি আরি আরি। পাশের গ্রামে মেলা বসেছে। দুপুরে খেতে বসে রঘু আর তার দিদি অনিমা ঠিক করেছিল তারা আজ মেলায় যাবে। অনিমা মুখ ঘুরিয়ে দেখল ততক্ষণে ভাই তার কোলে মাথা দিয়ে একেবারে ঘুমিয়ে পড়েছে, কোনো সাড়া নেই। অনিমা তার ভাইকে অনেক ভালোবাসে, একেবারে মায়ের মতো আগলে রাখে। ভাইয়ের কোনো কথাই সে ফেলতে পারে না। ভাইয়ের মাথায় হাত বোলাতে বোলাতে অনিমাও কখন যে ঘুমিয়ে পড়েছে বুঝতেই পারেনি। এই এই এই, যা কেটে গেল। রঘু ফ্যালফ্যাল করে একবার তাকায় ঘুড়ির দিকে, আরেকবার তাকায় নিজের হাতের দিকে। এত বছর ঘুড়ি ওড়াচ্ছে, এই ভুল তো তার হবার কথা নয়। যাকগে, কি আর করা যাবে, ঘুড়ি পড়েছে মরা পোড়ামের মাঠে। রঘু হেঁটে হেঁটে ওদিকেই যাচ্ছিল, এমন সময় একটা পিছু ডাক শুনে ঘুরে তাকালো। বলি, ও খোকা, ওই পথে কোথায় যাও? এই, তুমি রঘুনাথ না, হারুর ছেলে? তা ওইদিকে কি করতে চলেছে শুনি? মানে দাদু, আমার ওই ঘুড়িটা ওখানে পড়েছে, ওই মোরা পুরামের মাঠে। হে ঈশ্বর, ওই নাম মুখেও আনতে নেই। এই ছেলে, যাও যাও এখান থেকে। কিন্তু আমার ঘুড়িটা কি হবে? তুমি তো বড় পাকা ছোঁড়া, বলছি ওদিকে যেও না, একটুও কি মনে ভয় নেই? যাও ঘরে যাও। তারুণ মাঝি শুধু রঘুকে হাত ধরে ঘরে দিয়ে এলোই না, উল্টে তার মায়ের কাছে নালিশও করে এলেন। ছেলের কাণ্ড শুনে মা একটা কষিয়ে চড় মারল রঘুর গালে। এই, তুই আবার ঘুরে নিয়ে বেরিয়েছিলি? ওদিকে কি ঢং করতে গিয়েছিলি? মরা শখ হয়েছে নাকি রে? বাপের কাছে যাওয়ার শখ হয়েছে? কিরে কিরে, বল, বলবি তো, বল, কথা বল। মৃত স্বামীর কথা বলতে বলতে ছেলেকে মারতে থাকে মা। তার চোখ দিয়েও পড়তে থাকে যন্ত্রণার অশ্রুধারা। বাপখানা তো আমার ঘাড়ে দুটোকে রেখে কবেই গেছে, আমি মরি এই কুলাঙ্গারকে নিয়ে। একটা কথাও শোনে না কো, লোকের কাছে আমায় নালিশ শুনতে হয়। বল আর যাবি, বল, বল আর যাবি, বল। আর লাগছে। চেলা কাঠ দিয়ে ছেলেকে মারতে থাকে মা। আর যাব না মা, রঘুর আর চোখ যাব দিয়ে না। টপ টপ করে জল পড়তে থাকে। ছেড়ে দাও। দুঃখ কষ্ট সবকিছুর দলা পাকিয়ে উঠে আসে তার গলায়। একটু পরেই ছুটে আসে অনিমা, চেপে ধরে মায়ের হাত। মা, 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 ছেড়ে দাও, মা, কি করছো তুমি? ও মামা, ছাড়ো না, ছাড়ো না, ও মা। ওই কুলাঙ্গার থেকে বোঝা গো অনিমা, ওরে বোঝা, ওর কিছু হলে আমরা যে ভেসে যাব। আঁচলে মুখটা ঢাকা দিয়ে মা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে গেল। রঘু নীরবে তাকিয়ে থাকে মাটির দিকে, টপ টপ করে তার চোখ দিয়ে জল পড়তে থাকে। ভাই, দেখি দেখি তোর পাটা একটু তেল মালিশ করিয়ে দিই। আস্তে লাগছে। এমনটা কেউ করে বল? জানিস তো জায়গাটা ভালো না। কিন্তু আমার ঘুড়িটা? আচ্ছা ঠিক আছে, আমি তোকে নতুন ঘুড়ি কিনে দেবো। এবার হয়েছে? না, আমি কিছুই শুনবো না, ওই ঘুড়িটাই আমার চাই। রঘু অভিমান করে পাশ ফিরে শুয়ে পড়ল। রাতে ঘুম আসতে চায় না অনিমার। সে শুনতে পায় তার ভাই ঘুমের ঘোরে আবোল তাবোল বকছে। ওই লাল ঘুড়িটা, ওই যে ওটা মরা পুরামের মাঠে পড়ে আছে, আমায় এনে দিবি দিদি, এনে দিবি? দু একদিন পরের কথা, রঘু একটা খাতা পেন্সিল নিয়ে ছবি আঁকছিল। হঠাৎ দেখে তার দিদি স্নান সেরে একটা পরিষ্কার কাপড় পরে দৌড়ে ঘরে এসে ঢুকল। কিরে দিদি, এত সকাল সকাল নাইতে গেলি যে? বড় মায়ের বকুনি না শুনলে তো তুই নাইতেই যাস না কোনোদিন।
মেলা ফ্যাচ ফ্যাচ করিস নে তো, যা তুইও নাইতে যা। না, আমি এত সকালে নাইতে যাব না। তাহলে হাত পা ধুয়ে আয়, একটা জিনিস দেব। রঘু অত্যন্ত উৎসাহের সঙ্গে পা চালিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর নতুন জামা পরে রঘু ঘরে ঢুকতেই দেখে ঘরের ভেতর তার দিদি তার জন্য একটা ভাঙা থালায় দুটো কলা, কুল আর দূর্বা ঘাস সাজিয়ে রেখেছে, আর একটা ছোট বাটিতে আছে চন্দন। নে, এবার এখানে চুপটি করে বস দেখি। এই দেখ, চিতুদের বাড়ি থেকে চন্দন এনেছি, আজ তোকে ফোঁটা দেব। ভাইয়ের কপালে দিলাম। কোড়ে আঙুলে চন্দন লাগিয়ে ভাইয়ের কপালে ছোঁয়ায় অনিমা। সাথে সাথেই দিদির পায়ে হাত দিয়ে প্রণাম করল রঘু। এই কি করছিস? পায়ে ধরে কেউ? পাগল ছেলে একটা। তোকে একটা জিনিস দেব, কাউকে বলবি না কিন্তু, মাকেও না। কাউকে জানতে দিতে চায় না অনিমা। তার ভাইয়ের পছন্দের জিনিসটাই নিয়ে আসবে সে, সেই লাল ঘড়িটা, যেটার জন্য তার ভাইকে সে বারবার নীরবে লুকিয়ে কাঁদতে দেখেছে। তার ভাইয়ের জন্য এটুকু করতে পারবে না সে? কি বা আছে ওই মরাপুরামের মাঠে? ভাইয়ের কষ্ট সহ্য করতে পারে না অনিমা। দরকার হয় তার জন্য সে দুনিয়ার সাথেও লড়তেও রাজি, কিন্তু দিনের বেলা ওখানে গেলে হবে না, কারো না কারোর চোখে পড়বে। তাই যেতে হবে রাতের বেলায়, সকলের অলক্ষ্যে। সকালে উঠে ভাইকে এরকম একটা উপহার দিতে পারলে ও যে কতটা খুশি হবে সেটা ভেবেই ভেতরে ভেতরে একটা অদ্ভুত শান্তি পাচ্ছে অনিমা। যেমন ভাবা তেমনি কাজ। ঘুমন্ত ভাইয়ের মাথায় হাত বুলিয়ে চুপিসারে বেরিয়ে গেল ঘর থেকে। এই সেই মরাপুরামের মাঠ। অনিমা ধীরে ধীরে সেখানে প্রবেশ করল। মাঠে ঢোকার সাথে সাথেই তার মনে হলো সময় যেন এখানে থমকে গিয়েছে, শেষ হয়ে গিয়েছে সমস্ত পার্থিব্য অনুভূতি। একটা বড় গাছের সামনে এসে দাঁড়ায় অনিমা। তার চোখের সামনে এখন গোল মতো ছোট মাঠ। এদিক ওদিক চোখ ঘোরায় অনিমা। মাঠের বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে জন্তু জানোয়ারের হাড়, মাথার খুলি। জায়গাটা ভাগাড়ের থেকে কম কিছু নয়। তবে কি এভাবেই শুরু মরাপুরামের মাঠের মৃত্যুপাত? অনিমার হঠাৎ চোখ যায় মাঠের পশ্চিমে একটা তাল গাছের দিকে। এই তাল গাছের কথাই হয়তো তার ভাই বলেছিল। উত্তেজিত হয়ে অনিমা দ্রুত পায়ে এগিয়ে চলল। চলতে চলতে হঠাৎ হুঁচট খেয়ে মাটিতে পড়ে অনিমা। ঘুরে দেখে একটা মাথার খুলি। সবকটা খুলির চোখের কোটরে যেন একসাথে আগুন জ্বলে উঠেছে। এতগুলো জ্বলন্ত চোখ একসাথে তাকিয়ে রয়েছে অনিমার দিকে। সে বুঝতে পারছে এই মরাপুরামের মাঠের নামে যা কিছু প্রচলিত আছে তা মিথ্যে নয়। হঠাৎ শুরু হলো ভয়ঙ্কর ঝোড়ো হাওয়া। ঝোড়ো হাওয়ায় শনশন শব্দ ভেদ করে কোথা থেকে যেন একাধিক মানুষের আর্তনাদ ভেসে আসতে লাগলো অনিমার কানে। তারপরই সে দেখল অদৃশ্য কঙ্কালগুলো ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এ কি? এরা কারা? অনিমা বুঝতে পারল সত্যিই মরাপুরামের মাঠে কারো আসা উচিত নয়। যেভাবেই হোক তাকেই মৃত্যুপুরী থেকে পালাতেই হবে। অনিমা উঠে দাঁড়ায়, তারপর ছুটে পালাবার চেষ্টা করে, কিন্তু মাঠ আর শেষ হয় না। এ যেন এক গোলক ধাঁধা, যেন অভিমন্যুর চক্র। শুধু প্রবেশ করা যায়, প্রস্থানের রাস্তা অজানা। জল 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 দাও। হঠাৎ তখনই সে দেখল একদল কঙ্কাল দাঁড়িয়ে আছে তার সামনে। কঙ্কালগুলো ধীরে ধীরে তাকে ঘিরে ধরেছে, যেন দম বন্ধ করে মারবে। আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, না না, আমাকে ছেড়ে দাও, না। সে কি ক্ষমতা তাদের! গলাটা চেপে ধরেছে অনিমার। লড়াই করার ক্ষমতা একটু একটু করে হারাচ্ছে সে। তারপর চোখ মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোতে থাকে। ভাইয়ের মুখটা একবার চোখের সামনে ভেসে ওঠে তার। অনিমার মুখ দিয়ে কেবল একটাই কথা বেরিয়ে আসে, ভাই, আমি আর পারলাম না রে ভাই, আমি পারলাম না। তোর ঘড়িটা নিয়ে যেতে আমি পারলাম না রে ভাই, পারলাম না। কেন গেলি তুই? কোথায় গেলি? তোকে কে ভাত খাইয়ে দেবে? আমাকে কে ঘুম পাড়িয়ে দেবে?
পরের দিন সকালে রঘুর বাড়ির সামনে গ্রামের লোকজনের ভিড় জমেছে। চারিদিকে শুধু কান্নার আওয়াজ। অনিমার দেহটা আজ সকালেই পাওয়া গিয়েছে মাঠের ধারে। ঘাড় উল্টো দিকে মটকানো আর শরীরে একাধিক ক্ষত। কত জায়গায় যে হাড়গোড় ভেঙেছে তার ঠিক নেই। রঘু কেমন যেন পাগলের মতো হয়ে গেছে। মাথার চুল খামচে ধরেছে রঘু। দিদি কিনা তার খুশির জন্য নিজের জীবন দিয়ে দিল। ভেতরে ভেতরে নিজের প্রতি একটা ঘেন্না তৈরি হয়। তার জেদের কারণে আজ তার দিদির এই অবস্থা। রঘুর ছোট্ট মন সিদ্ধান্ত নিল, সে যাবে মরাপোড়ামের মাঠে। যে বা যারা এই কাজ তার দিদির সঙ্গে করেছে তাদের কাউকে সে ছাড়বে না।